सुधा केयर परिवार को स्वागत और नमस्कार। मैं निर्भय शंकर झा। आज हम लोग डॉक्टर गौतम चक्रवर्ती जी के रिगार्ड्स में जनरल डिजीज के ऊपर में चौथा सीरीज होने जा रही है। जनरल डिजीज जो हम लोग आम जनता जो इस डिजीज को भोगते हैं, तो आइए हम लोग सुविधा केयर में डॉक्टर साहब से चौथा डिजिट के ऊपर में जनरल चौथा सीरीज में डॉक्टर साहब से हम लोग शुरुआत करते हैं। डॉक्टर साहब शुरुआत कीजिए। थैंक यू झा जी। थैंक यू। गुड इवनिंग एवरीबॉडी। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফোর্থ ফেজ। এর আগেও আমি অনেক হেলথ প্রবলেম নিয়ে আলোচনা করেছি বিভিন্ন জুম মিটিং এ। আশা করি আপনারা সেই সব জুম মিটিং গুলো শুনেছেন এবং দেখেছেন এবং আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের মার্কেটে যখন আপনাদের প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করতে গেছেন, তখন সেক্ষেত্রে আপনাদের সেই ইনফরমেশন গুলো আপনাদের অনেক হেল্প করেছে। আজকে আমি ফোর্থ ফেজে এসে কতগুলো ক্রিটিক্যাল ডিজিজ নিয়ে আলোচনা করব, যেগুলো কমন। এটা হয়তো আগেও আলোচনা করেছি, কিন্তু বিশেষ কিছু হেলথ প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে আলোচনাটা হবে, আমি কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা আগে বলে নিই, এবং সেই ক্ষেত্রে সুবিধা কেয়ারে কি কি প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন সেই সব হেলথ প্রবলেমের ক্ষেত্রে, সেগুলোও আমি বলবো। প্রথম হচ্ছে গাইনো প্রবলেম। গাইনোকোলজিক্যাল সমস্যা যেসব মহিলাদের রয়েছে এবং তাদের নানা রকম সমস্যা নিত্য নৈমিত্তিক দৈনিক তাদের এই সমস্যাগুলো তাদের জীবনে আসে। অনেক সময় তারা জানতেও পারেন না, বুঝতেও পারেন না কেন এই সমস্যা হচ্ছে। ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তাররা কিছু ট্যাবলেট লিখে দেন, হরমোনাল ট্যাবলেট লিখে দেন। সাময়িক হয়তো তার একটা, আপনি হয়তো সেইখান থেকে মনে হলো যেন আপনি রিলিফ পেলেন, কিন্তু আবার সেই একই সমস্যা আপনার পরের মাসেও ঘটতে থাকে। এই ধরনের সমস্যা ঘটে, সেগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করব। দু নম্বর আলোচনা করব জয়েন্ট পেন। এটা একটা ভীষণ দুরূহ সমস্যা। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে জয়েন্ট পেন হচ্ছে। আর্থ্রাইটিস পেন, বিভিন্ন রকমের পেন হয়। আর্থ্রাইটিস পেন হয় রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, স্ক্যাপুলা জয়েন্ট, নি জয়েন্ট, বিভিন্ন জয়েন্টে যেখানে যেখানে ব্যথা হয়, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন ব্যথা, মানুষ কাবু হয়ে পড়েছে, চলাফেরা ভীষণ অসুবিধা হয়। সেই বিষয়ে কিন্তু আমি বিশেষ কিছু ইনফরমেশন দেব। আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইন জেনারেল ডাইজেস্টিভ সিস্টেমের ডিসঅর্ডার, সঙ্গে পাইলস নিয়ে কিছুটা বলবো। এই নিয়ে আমি আজকের আলোচনাটা মূলত আমার এই বিশেষ কিছু সমস্যা যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে, এবং সবশেষে সুগার নিয়েও কিছুটা বলবো। প্রথমে আসি গাইনোকোলজিক্যাল সমস্যা। মহিলাদের এই সমস্যা, কি কি সমস্যাগুলো হয় আমি আগেও এই নিয়ে আলোচনা করেছি, তারপরেও আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে, স্যার এটার বিষয়ে একটু বেশি করে বলুন। এই গাইনোকোলজিক্যাল সমস্যা বলতে আমরা স্ত্রীরোগ বলি, বা মহিলাদের যে সমস্যাগুলো হয় যখন একটা বাচ্চা মেয়ে তার প্রথম পাবার্টি স্টেজে ফার্স্ট মেনস্ট্রুয়েশন শুরু হয়, মাসিক যাকে আমরা বলি, পিরিয়ড শুরু হয়, তাকে আমরা বলি মেনার্কি। MENARCHY, মেনার্কি। পাবার্টি ফার্স্ট মেনস্ট্রুয়েশন, ফার্স্ট পিরিয়ড যেদিন শুরু হয়, সেই দিন থেকে মেনোপজ অব্দি, অর্থাৎ যেদিন মাসিক বন্ধ হয়ে যায়, লাস্ট মেনোপজ, লাস্ট পিরিয়ড, ফার্স্ট পিরিয়ড থেকে লাস্ট পিরিয়ড অব্দি মহিলাদের এই যে দীর্ঘ যাত্রা, তাদের ঋতুকালীন যে যাত্রা, সেই যাত্রায় বহু সমস্যা হয়। অনেক সময় তারা বুঝতেও পারেন না কেন এই সমস্যা হচ্ছে। কিছুটা নেগলিজেন্স, তারা সেগুলোকে অবহেলা করেন, পরবর্তীকালে সেটা একটা ভয়ঙ্কর রোগে আকার ধারণ করে। তাই আজকে এই বিশেষ কতগুলো যেগুলো নিয়ে আজকে আলোচনা করব, প্লিজ যারা নোট বই নিয়ে ওখানে বসে আছেন তারা এগুলো মানে নোট করবেন এবং আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, মহিলাদের
কি কি সমস্যা হয় যেদিন প্রথম পিরিয়ড শুরু হয় তারপর থেকে। 1 নম্বর হচ্ছে 2-3 মাস ঠিকঠাক পিরিয়ড হওয়ার পরও দেখা গেছে তার ঠিক মতো পিরিয়ড হচ্ছে না। পিরিয়ডের অনিয়মিত পিরিয়ড হচ্ছে, অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে, কোনো মাসে হচ্ছে কোনো মাসে হচ্ছে না, কখনো 3 মাস 4 মাস ধরে অনেকের পিরিয়ড বন্ধ থাকে, এবং কখনো কখনো দেখা যায় তাদের প্রচন্ড কোমরে যন্ত্রণা হচ্ছে, পেটে যন্ত্রণা হয়, কোমরে যন্ত্রণা হয়, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি, যেটাকে অ্যাবডোমিনাল পেন হয়, পেটের এই সময় একটা হয়, ব্যথা হয়। তারপরে ধরুন পিরিয়ড হচ্ছে কিন্তু সেরকম ভাবে দুদিনে পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে, যেটা নর্মালি 5 থেকে 7 দিন থাকার কথা, সেটা দেখা যাচ্ছে দুদিনে শেষ হয়ে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যে ঋতু যখন চলে, আপনাদের যখন পিরিয়ড চলে, প্রতিটি মহিলা মিনিমাম 5 ml থেকে 30 ml পর্যন্ত তার ব্লাড প্রতিদিন বেরোতে পারে। এটা নিয়ে কোনো টেনশন করবে না। অনেকে ভাবেন যে আমার বোধহয় অনেক বেশি ব্লিডিং হচ্ছে। মনে রাখবেন, খুব কম হলেও মিনিমাম 5 ml, 5 ml ব্লাড আপনার বেরোবে। আর খুব বেশি হলে 30 থেকে 35 মিলিলিটার ব্লাড আপনার শরীর থেকে ঋতুকালীন সময়ে আপনার নির্গত হতে পারে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। কিন্তু যদি এই ব্লিডিংটা দেখা যায় যে 5-7 দিনের পরেও অনেক দিন ধরে এটা দীর্ঘস্থায়ী রয়েছে, যেটা কনস্ট্যান্ট হয়ে যায়, যেটাকে আমরা বলি মেয়েদের যখন প্রথম শুরু হয় পিরিয়ড সেই সময় যদি এটা হয়, তাকে আমরা বলি পাবার্টি মেনোরেজিয়া। মেনোরেজিয়া মানে হেভি ব্লিডিং, অতিরিক্ত রক্তপাত হচ্ছে পিরিয়ডের সময়, তাকে মেনোরেজিয়া বলা হয়। আবার অনেকের দেখা যায় পিরিয়ড বন্ধ শেষ হয়ে গেছে 7-8 দিন পরেও আবার হঠাৎ করে মাসের মাঝামাঝিতে গিয়ে আবার দেখা গেল আবার তার রক্ত ব্লিডিং শুরু হয়ে গেছে। এটাকে আমরা মেট্রোরেজিয়া বলি। যাই হোক, এগুলো বৈজ্ঞানিক মেডিকেল টার্ম, এগুলো মনে রাখার দরকার নেই। শুধু এটা মনে রাখবেন, এই যে সমস্যাগুলো হয়, অতিরিক্ত রক্তপাত, ব্লিডিং হওয়া, ডিসমেনোরিয়া অর্থাৎ কোমরে যন্ত্রণা হওয়া, পেটে যন্ত্রণা হওয়া, কিংবা নিয়মিত ঋতুস্রাব না হওয়া, যেটাকে আমরা মেডিকেল ভাষা অলিগোমেনোরিয়া বলি, বা কম দুদিনে শেষ হয়ে যাওয়া, বা যেরকম 5 দিন ধরে অনেকে পিরিয়ড চলে কিন্তু সেইভাবে ব্লিডিং হয় না, এই যে বিভিন্ন রকমের সমস্যাগুলো হয়, এ কেন হয়? এখন আপনি যখন কোনো গাইনোকোলজিস্টকে দেখাবেন, গাইনোকোলজিস্ট এটার একটাই রাস্তা, হরমোনাল ট্যাবলেট দিয়ে আপনাকে বলবে যে এই ট্যাবলেটটা রেগুলার খান, খেলে দেখবেন আপনার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা থাকবে না। কিন্তু কতদিন খাবেন? আপনি যখন খাওয়া বন্ধ করে দেবেন, দেখা গেল 2-4 মাস ঠিক রইলো, আবার দেখা গেল এই একই সমস্যায় আপনাকে ভুগতে হচ্ছে। তো আমি সেক্ষেত্রে বলবো, আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা যদি ব্যবহার করেন, এই ধরনের সমস্যা থেকে আপনার কোনো দীর্ঘস্থায়ী এই সমস্যা থাকবে না। যেমন আমি একটা প্রোডাক্টের নাম বলছি, ইউটেরাইন টনিক। ইউটেরাইন টনিক সুবিধা কেয়ারের যে প্রোডাক্টটা রয়েছে, অসাধারণ একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা 3 চামচ করে দিনে 2 বার ভাত খাওয়ার আধ ঘন্টা আগে একটু হালকা অল্প গরম জলের সঙ্গে যদি খেতে পারেন, যাদের এই যে সমস্যাগুলো এতক্ষণ আলোচনা করছিলাম, এই সমস্যাগুলো হয়তো প্রথম প্রথম 7-10 দিনের এই রেজাল্ট আপনি পাবেন না, কিন্তু ধীরে ধীরে যদি এটাকে 2 মাস 3 মাস আপনি খেয়ে যেতে পারেন, তাহলে দেখবেন আপনার এই অনিয়মিত ঋতুস্রাব বা পেটে যন্ত্রণা, এই যে সমস্যাগুলো বলছিলাম যেটা মেয়েদের পিরিয়ডের সময় হয়, সেই সমস্যাগুলো হবে না। আচ্ছা, এই সমস্যাগুলো হয় কেন? এই সমস্যাগুলো হয় অনেকগুলো কারণ থাকতে পারে। যদি আপনার থাইরয়েডের কোনো সমস্যা থাকে, অনেকে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন সিক্রেশন হয় না বা কারো বেশি হয়, অর্থাৎ থাইরয়েড হরমোনের ডিসঅর্ডার থাকলে বা প্রবলেম থাকলে হতে পারে। আপনার ওভারিতে, মহিলাদের ওভারিতে যদি অতিরিক্ত সিস্ট তৈরি হয়ে যায়, পলিসিস্ট বলি আমরা, পলিসিস্ট ওভারিয়ান ডিজিজ। ওভারি মানে গর্ভাশয় যখন অতিরিক্ত সিস্ট তৈরি হয়ে যায়, তখন মহিলাদের অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের এই ওভুলেশনটা হয় না, অর্থাৎ ডিমটাই তৈরি হয় না। আপনারা হয়তো ভাববেন, অনেকের হয়তো এরকম হয় যে না তো আমার তো মাসিক হচ্ছে, ব্লিডিং হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে আপনার ওভারিতে ডিম তৈরি হচ্ছে, ওভুলেশন হচ্ছে। এটা কিন্তু অনেক সময় ফলস হয়, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই।
তখন ডাক্তাররা অনেক কিছু পরীক্ষা করতে বলে। তবে এই সব পিসিওএস, যেটাকে বললাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অতিরিক্ত সিস্ট যদি থাকে, থাইরয়েডের সমস্যা যদি থাকে, আপনি যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, খাওয়া দাওয়া ঠিক মতো না করেন, অত্যন্ত দুর্বল যদি থাকেন, ফিজিক্যালি খুব উইক থাকেন, তাহলেও কিন্তু হরমোনের সমস্যা হবে। একটা কথা মাথায় রাখবেন, ঠিক মতো নিউট্রিশন যদি আপনি শরীরকে না দিতে পারেন, তাহলে শরীরে হরমোনের সিক্রেশনটা ব্যাহত হবে। হরমোন যেখান থেকে আমাদের সিক্রেশন হয়, যে গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ড ফাংশন ঠিক মতো করতে পারবে না। তাই নিউট্রিশনটা, খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে হবে, জল বেশি করে খেতে হবে, এবং আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজটাও করতে হবে। যারা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে আপনারা অনেকেই বেশি পরিশ্রম করতে চান না, যারা করতে চান না তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আরো বেশি দুরূহ হতে পারে। অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, আর বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো খাওয়া একটু কমিয়ে ফেলতে হবে। এইগুলো যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনার যে সমস্যাগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম এগুলো থাকবে না। আচ্ছা, এই ইউটেরাইন টনিকের সঙ্গে আর কি কি দেওয়া যায়? যদি আপনার ওভারিতে সিস্ট থাকে, তাহলে আপনাকে বলছি চোখ বুজে নোভা ম্যাপ, নোভা ম্যাপ ট্যাবলেটটা আপনি খাবেন। দারুণ প্রোডাক্ট। এর মধ্যে মায়ো আইনোসিটল আছে, ডাইকাইরো আইনোসিটল, মেলাটোনিন আছে, বারবারিন হাইড্রোক্লোরাইড আছে, এল মিথাইল ফোলেট আছে, ক্রোমিয়াম পিকোলিনেট আছে। এত ভালো প্রোডাক্ট আমার মনে হয় না ভারতবর্ষে কোনো কোম্পানিতে এত সুন্দর ফর্মুলেশনের কোনো প্রোডাক্ট আছে। এই আইনোসিটল একটা সুগার আমাদের বডি নিজেই তৈরি করে তার বিভিন্ন ফাংশন ডেভেলপমেন্টের জন্য, কিন্তু আবার এটা খাবার থেকেও আসে, যেমন মিট, ফিশ বা ভেজিটেবল সোর্স যদি বলেন, অনেক শাকসবজির থেকেও আপনি এই আইনোসিটল, যে সুগারটা আমি বলছিলাম, এটা আমাদের এই প্রোডাক্টের মধ্যে আছে, এটা পাওয়া যায়। কিন্তু দেখা গেছে এই আইনোসিটল যদি কোনো কারণে আপনার যদি যাদের পিসিওএস আছে, যাদের ওভারিতে প্রচুর সিস্ট আছে, দেখবেন তাদের দেখবেন সুগার ব্লাডে বেড়ে যায়। এটা অনেকে জানেন না। আপনার হয়তো ওভারিতে সিস্ট ধরা পড়েছে, আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে তাই দেখাচ্ছে, কিন্তু এই সোনোগ্রাফি রিপোর্টে দেখার পরেও আপনাকে ডাক্তার সচেতন হয়তো করেনি যে ম্যাডাম আপনার ওভারিতে সিস্ট আছে। সিস্টের জন্য হয়তো ডাক্তার কিছু ওষুধ আপনাকে দিতে পারে, কিন্তু আপনার যদি সেই সময় ব্লাড টেস্ট করেন, দেখবেন আপনার ব্লাডের সুগারটাও বেড়ে গেছে। যদি আপনি নোভা ম্যাপ, এই ট্যাবলেটটা দুটো করে সকাল বিকেল, অর্থাৎ ব্রেকফাস্টের পরে একটা, সন্ধ্যাবেলা কিছু খেয়ে একটা, যদি 3 মাস খেতে পারেন, এটা আপনার সুগারটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে, কারণ এটা ইনসুলিন সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়। এক। দুই, আপনার ওভারিতে যে সিস্ট আছে, সিস্টের যে সিমটমস গুলো আপনি দেখতে পাচ্ছেন, কি কি সিমটমস হয় ওভারিতে সিস্ট থাকলে? আপনি মোটা হয়ে যাবেন, আপনার ওজন বেড়ে যাবে, শরীরে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম বা পশম দেখা যাবে। দুই, অত্যন্ত ক্লান্ত অনুভব করবেন, মেজাজটা সবসময় ভালো থাকবে না, মুড সুইং হয়। এই যে সমস্যাগুলো হয়, এগুলোর জন্য ইউটেরাইন টনিক যেমন আপনি খাবেন, তার সঙ্গে আপনাকে নোভা ম্যাপ, যাদের এই ওভারিতে সিস্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমি বলছি। আর যদি থাইরয়েডের সমস্যা ধরা পড়ে, তাহলে তো আমাদের থাইরোকেয়ার আছে, সেটা একটা করে ট্যাবলেট দিনে 2 বার, আপনি সকাল খালি পেটে একটা করে ট্যাবলেট, আবার সন্ধ্যাবেলা একটা করে ট্যাবলেট খাবেন, তাহলে আপনার থাইরয়েডের সমস্যাটাও থাকবে না। অনেক মহিলাদের লিউকোরিয়া হয়, হোয়াইট ডিসচার্জ হয়, সাদা স্রাব যেটাকে আমরা বলি, তাতে শরীরের যেটা প্রাণ শক্তিটা বেরিয়ে যায়। লিউকোসাইটটা হচ্ছে আমাদের ফাইটার, মানে ডিফেন্স, সেল ডিফেন্স, আমাদের বাইরের প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থেকে আমাদের শরীরকে রক্ষা করে লিউকোসাইট। সেই লিউকোসাইটটা লিউকোরিয়া আপনার ব্লাডের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে আপনার শরীর থেকে, এই হোয়াইট ডিসচার্জ যেটাকে বলা হয় লিউকোরিয়া। তার জন্য আমাদের লিউকোরিয়া ক্যাপসুল আছে, একটা করে ক্যাপসুল দিনে 2 বার, ভাত খাওয়ার 8 ঘন্টা পরে একটু গরম জলের সঙ্গে খাবেন, তাহলে বোঝা যাচ্ছে। এবং সঙ্গে যেহেতু আপনাদের নিয়মিত রক্ত ব্লিডিং একটা ডিসচার্জ হয় মাসিকের সময়, সেই ক্ষেত্রে আপনাদের আয়রনের ঘাটতি দেখা দেবে, ব্লাড হিমোগ্লোবিন কমে যেতে পারে। ফিফো ম্যাপ, ফিফো ম্যাপ এক্সটি যে ট্যাবলেটটা আছে, অসাধারণ প্রোডাক্ট। ফেরাস অ্যাসকর্বেট, ফলিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড, সঙ্গে সায়ানোকোবালামিন, একটা
অসাধারণ আয়রন ট্যাবলেট রয়েছে। এই ট্যাবলেটটা দিনে 2 বার করে ভাত খাওয়ার 8 ঘন্টা আগে, দুপুরে ভাত খাওয়ার 8 ঘন্টা আগে একটা ট্যাবলেট, রাত্রিবেলা ভাত খাওয়ার 8 ঘন্টা আগে একটা ট্যাবলেট। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে পিপোম্যাপ এক্সটি ট্যাবলেট, লিউকোরিয়া হলে লিউকোরিয়া ক্যাপসুল। 3 নম্বর হচ্ছে যদি ওভারিতে সিস্ট ধরা পড়ে, অর্থাৎ যেটাকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলি, সেক্ষেত্রে নোভাম্যাপ ট্যাবলেট। যদি আপনার অনিয়মিত ঋতুস্রাব হয়, ঠিক মতো না হয়, অতিরিক্ত ব্লিডিং বা রক্তক্ষরণ হয়, তাহলে ইউটেরাইন টনিক। এবং সঙ্গে ব্লাড পিউরিফিকেশনের জন্য আমাদের আয়রন টনিকও আছে, সেটা আমাদের ব্লাড পিউরিফাই করতে সাহায্য করে এবং সেটা আপনার শরীরে হিমোগ্লোবিন এবং আয়রন কন্টেন্টটাও বাড়িয়ে তুলতে হেল্প করে। সুতরাং মোটামুটি ভাবে বুঝতে পারছেন। এবার এবার যে প্রোডাক্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে ক্যালম্যাপ K27 সফট জেলেটিন ক্যাপসুল। এই প্রোডাক্টটা হচ্ছে বিশেষ করে সেই সব মহিলাদের যাদের একটা বয়সের পরে ক্যালসিয়ামটা বোন থেকে লস হতে থাকে, অর্থাৎ যখন মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা বলি মেনোপজ। মেনোপজের পরে মহিলাদের শরীরের হাড় থেকে ক্যালসিয়ামটা ক্রমাগত লস হতে থাকে, ক্যালসিয়াম, ফসফরাস, বিভিন্ন মিনারেলস কমে যেতে থাকে। তার ফলে মহিলারা অনেক বেশি আহ দুর্বল হয়ে পড়ে। তো সেখানে নিয়মিত ক্যালসিয়াম খাওয়া দরকার। কিন্তু বাজারে তো হাজার ক্যালসিয়াম আছে। ক্যালম্যাপ এই K27 সফট জেলেটিন ক্যাপসুলের বিশেষত্বটা হচ্ছে এর মধ্যে ক্যালসিয়াম সাইট্রেট ম্যালিয়েট আছে, এর মধ্যে K2 আছে। K2 হচ্ছে একটা ভিটামিন কে, ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা আমাদের বডিতে লিভারে তৈরি করে, সেটা K2টা দেওয়া আছে। ক্যালসিট্রিওল আছে, ভিটামিন D3 মেটাবোলাইটস, যেটা আমাদের ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। সঙ্গে ফলিক অ্যাসিড আছে, তারপরে ফোলেট আছে, জিঙ্ক আছে, কপার সালফেট আছে, এবং সঙ্গে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, EPA এন্ড DHA। মানে একটা ইউনিক ফর্মুলেশন। তো যেসব মহিলাদের ক্যালসিয়ামের অভাব আছে বা যাদের ক্যালসিয়ামের অভাব হতে পারে, অর্থাৎ মেনোপজের পরে, মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে, বা বয়স্ক মহিলাদের যাদের হাঁটুতে ব্যথা, অস্টিও আর্থ্রাইটিস আছে বা অস্টিওপোরোসিস আছে, বা কখনো কখনো অস্টিওপেনিয়া হয়, যেটাকে বলি বোন মাস ডেন্সিটি যখন কমে যায়, শরীরে হাড়গুলো যখন নরম হয়ে যায়, কারণ ক্যালসিয়াম মিনারেলস তো হাড় থেকে কমে যেতে থাকে। তো সেই সময় আপনাকে ক্যালম্যাপ K27 সফট জেলেটিন ক্যাপসুল দিনে 2টো করে, ভাত খাওয়ার 8 ঘন্টা পরে একটা, আর দুপুরে আর রাত্রিবেলা ভাত খাওয়ার 8 ঘন্টা পরে একটা। এইভাবে আমরা যদি মোটামুটি গাইনোকোলজিক্যাল যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলোতে আমরা কি কি প্রোডাক্ট তাহলে আমরা বললাম। এক হচ্ছে ইউটেরাইন টনিক, 2 হচ্ছে পিপোম্যাপ এক্সটি ট্যাবলেট, 3 নম্বর ক্যালম্যাপ K27 সফট জেলেটিন ক্যাপসুল, 4 নম্বর হচ্ছে নোভাম্যাপ ট্যাবলেট, 5 নম্বর হচ্ছে আয়রন টনিক, 6 নম্বর হচ্ছে লিউকোরিয়া ক্যাপসুল। এই 6টা প্রোডাক্ট সাজানো আছে। সুবিধা কেয়ার এই 6টা প্রোডাক্ট আমাদেরকে উপহার দিয়েছে এবং অসাধারণ প্রোডাক্ট। আমি বহু পেশেন্টকে দিয়ে দেখেছি, তারা খুব ভালো রেসপন্সও করেছে। তাহলে মোটামুটি আমরা এতক্ষণ গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে আলোচনাগুলো করলাম। আশা করি আপনারা এই সমস্যাগুলো শুনে নোট ডাউনও করেছেন। এবার যে সমস্যাটা বলবো, জয়েন্ট পেন। জয়েন্ট পেন আমাদের একটা সমস্যা। এটা প্রতিটি মানুষের ঘরে ঘরে, বিশেষ করে বয়স্ক মানুষদের হাঁটতে চলতে কষ্ট হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, এই সমস্যাগুলো হয়। আপনাদের কতগুলো কথা বলি। বয়সের সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের হাঁটুতে যে মালাই চাকি আছে, যেটাকে আমরা প্যাটেলা বলি, ওর মধ্যে একটা লিকুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড। ওই তেলটা বা ফ্লুইডটা ধীরে ধীরে ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার ফলে কি হয়, ওই সাইনোভিয়াল ফ্লুইডটা থাকলে পরে কার্টিলেজটা সতেজ থাকে। তো এই প্যাটেলার মধ্যে যে কার্টিলেজটা আছে, মালাই চাকির ভেতরে যে কার্টিলেজটা আছে হাঁটুতে, সেই কার্টিলেজটা যেহেতু এই তেলটা শুকিয়ে গেছে, কার্টিলেজটাও ড্যামেজ হয়ে যায়। এবং কিছু এনজাইম প্রোটিন থাকে, সেই এনজাইম প্রোটিন গুলো কি করে, এই কার্টিলেজটাকে ড্যামেজ করে দেয়। তখন কি হয়, আপনার হাঁটুর ওপরে একটা যে হাড় আছে, যেটাকে ফিমোরাল বোন বলি বা ফিমোরাল হাড়, আর হাঁটুর নিচে 2টো হাড় আছে। তার মধ্যে একটা হাড় টিবিয়াল বোন,
এই দুটো হাড়ের তখন ঘর্ষণ হয়। আপনি যখন হাঁটতে যাবেন দেখবেন কটকট করে শব্দ হচ্ছে, এইটা হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও মানে বোন, হাড়, আর্থ্রাইটিস মানে জয়েন্ট পেন বা সোয়েলিং। তো এই কারণে আপনার হাঁটুতে তখন ব্যথাটা হয় এবং আপনার চলতে অসুবিধা হয়। এটা ছাড়াও আর কি কি হতে পারে? রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েডটা অটো ইমিউন ডিসঅর্ডার, এটা সাধারণত জেনেটিক ফ্যাক্টর। বিশেষ করে বাড়িতে কারো যদি এই ধরনের সন্ধি বাত হয়ে থাকে তাহলে তাদের এই সমস্যা হয়। এইটাতে দেখবেন আবার উল্টোটা, হাঁটুটা ফুলে যায়। অর্থাৎ যে তেলটার কথা বলছিলাম সে তেলটা আবার অতিরিক্ত সিক্রেশন হয়। আগেরটা তেলটা শুকিয়ে যায়, এক্ষেত্রে তেলটা অতিরিক্ত হয়ে যায় বলে হাঁটুটা ফুলে যায়। ফুলে যাওয়ার ফলে তখন ব্লাড সার্কুলেশন ঠিক মতো হতে পারে না এবং সেই কারণে আপনার যন্ত্রণা হয়। তার জন্য ডাক্তাররা দেখবেন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু টেস্ট করতে দেয়, আর এ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি অ্যান্টিবডিজ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিজ, এরকম বিভিন্ন রকম টেস্ট আছে। সেই টেস্ট গুলো করে ডাক্তার জিজ্ঞেস করে টেস্টের রিপোর্টটা এনে দেখাবেন। তখন যদি দেখা যায় রিপোর্টটা আপনার পজিটিভ ধরা পড়েছে সবই, তখন ডাক্তার বলো আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। তো এই এর থেকেও আপনার শরীরে পেন হতে পারে। আর কি পেন হতে পারে? গাউট আর্থ্রাইটিস। ব্লাডে যদি ইউরিক অ্যাসিড অতিরিক্ত হয়ে যায়, আর সেই ইউরিক অ্যাসিড যদি ইউরিন দিয়ে বেরোতে না পারে, কিডনি ফাংশন যাদের খারাপ আছে বা ঠিক মতো কাজ করছে না কিডনি, তখন কি হয়? এই ইউরিক অ্যাসিডটা ব্লাডে ফিরে আসে। আর ব্লাডে যখন থাকে তখন একটা ক্রিস্টাল, একটা পাথরের মতো, একটা ইউরো অক্সালেট বলে একটা পাথর তৈরি করে, ইউরো অক্সালেট। সেই পাথরটা কি হয়? ব্লাডের মাধ্যমে গিয়ে বিভিন্ন যে জয়েন্ট আছে, বিশেষ করে পায়ের পাতা বা অ্যাঙ্কেলে, গোড়ালিতে, এইসব জায়গাতে দেখবেন ওটা জমতে থাকে। তখন দেখবেন হাঁটতে গেলে আপনি বলেন যে স্যার পায়ের পাতায় ব্যথা করছে, গোড়ালিতে ব্যথা করছে, এগুলো হয়। এর ফলে কি হয়? এর ফলে আপনার পেইন শুরু হয়। এটাকে আমরা বলি গেটে বাত। এই গেটে বাত বা গাউট আর্থ্রাইটিস, এটা ইউরিক অ্যাসিডের কারণে হয়। তো বিভিন্ন ভাবে যে কোনো কারণে হোক আপনার শরীরে, কারো কারো দেখবেন পিঠের নিচের দিকে ব্যথা করে, এটা এটাকে আমরা বলি লাম্বার স্পন্ডিলোসিস। আবার যদি ওপরে হয় তখন বলি অ্যাঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস। যাদের বয়স কম, ইয়াং ছেলেদের ম্যাক্সিমাম স্পন্ডিলাইটিসটা বেশি হয়, ঘাড়ের ঠিক নিচের দিকে হয়। যারা কম্পিউটারের সামনে বহুক্ষণ সময় কাটান বা যারা বেশিক্ষণ বসে কাজ করেন একভাবে, তাদের ক্ষেত্রে এই ঘাড়ের যে মাসেল গুলো স্টিফ হয়ে যায়। তখন ওখানে এক ধরনের ইনফ্লামেশন তৈরি হয়, যেটাকে আমরা বলি স্পন্ডিলাইটিস। স্পন্ডিলাইটিস বয়স্ক মানুষদের হয় না, এটা ইয়াং ছেলেদেরই বেশি হয় বা মেয়েদের হয়। আর বয়স্ক মানুষদের যেটা হয় স্পন্ডিলোসিস, অর্থাৎ আমাদের শিরদাঁড়ার যে হাড়গুলো আছে সে হাড়গুলো যখন ক্ষয়ে যায় বা দুটো হাড় যখন কাছাকাছি চলে আসে, ভার্টিব্রা অর্থাৎ শিরদাঁড়া, স্পাইনাল বোন যেটাকে বলি, সেই বোনগুলো 33টা আছে। বিশেষ করে লোয়ার পোর্শনে, পিঠের পিছন দিকে, নিচের দিকে লো ব্যাক পেইন যাদের হয়, তাদের কারণটা যদি আপনি এলএস স্পাইন এপিল্যাটারাল এক্সরে করেন, করলে ধরা পড়বে যে আপনার পিঠের নিচের দিকে দুখানা হাড় কাছাকাছি চলে এসছে এবং সেই কারণে মাঝখানে ডিস্কটা যেটা থাকে গ্যাপের মধ্যে, সেই ডিস্কটা ডিজেনারেট করে গেছে। সেই কারণে আপনার ব্যথা হচ্ছে। ডাক্তার একে বলা হয় লাম্বার স্পন্ডিলোসিস। তখন হয়তো বলবে একটা এলএস বেল্ট করুন, করলে পরে আপনি কিছুটা রিলিফ পাবেন, আর কিছু পেন কিলার লিখে দেবে। আমি বলবো সেখানে আমার পেনগো ফার্স্ট ক্যাপসুলটা, একটা করে ক্যাপসুল দিনে দুবার, সকালবেলা ব্রেকফাস্টে পরে একটা, সন্ধ্যাবেলা কিছু খাবার খেয়ে একটা খান। সঙ্গে আপনি কিছু তেল ব্যবহার করতে পারেন, যে তেলটা হচ্ছে আমাদের যেমন ধরুন আমরা বলি পেইনজা, পেইনজা তেলটা ব্যবহার করতে পারেন। আমাদের রয়েছে পেইন বাম এক্সট্রা স্ট্রং, যেটা সেটা ব্যবহার করতে পারবেন। মুভ ওয়েল, যেটা খুব তাড়াতাড়ি আপনাকে আরাম দেবে, ব্যথা দূর করতে সাহায্য করবে। মুভ ওয়েল জেলও আছে। পেইনজা, তাহলে পেইনজা জেল, পেন বাম, সঙ্গে মুভ ওয়েল পাম আর মুভ ওয়েল জেল। এইরকম ভাবে আমাদের বিভিন্ন রকম পেন যাদের হয়, পেইনগো ফার্স্ট ক্যাপসুলের সঙ্গে যে কোনো বাম হোক, জেল হোক বা ক্রিম হোক, আপনার যেখানে ব্যথা করছে সেই জায়গা ওয়ান ওয়ে আপনি সেই জায়গাটায় ওটা ব্যবহার করবেন। আর সঙ্গে আমাদের ক্যাল ম্যাপ
K27 সফট জিলেটিন ক্যাপসুল, একটা করে ক্যাপসুল দিনে দুবার ভাত খাওয়ার 8 ঘন্টা পরে এর সঙ্গে খেতে হবে। এটা খেলে পরে দেখবেন আস্তে আস্তে যে ক্যালসিয়ামের অভাবের কারণে আপনার ব্যথাটা হচ্ছিল সেটা থাকবে না। আর এর মধ্যে যেহেতু ভিটামিন কে আছে, আপনার হাড়ে ক্যালসিয়াম কখনো অভাব হবে না। যে ক্যালসিয়ামটা আপনি খাচ্ছেন সেই ক্যালসিয়ামটা যাতে অ্যাবজর্ব হয় ব্লাডে, তার জন্য ক্যালসিট্রিয়ল আছে, ক্যালম্যাপে একটু আগেই বলছিলাম। আর সেইখানে ভিটামিন K2 কি করে, ওই ব্লাডের ক্যালসিয়ামটাকে নিয়ে বোনকে দিয়ে দেয়, তারপরে বোনটাও স্ট্রং হয়। আপনার হাঁটুর ব্যথাটা বা কোমরের ব্যথা যেখানে হয় সেসব জায়গায় যেখানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে সেক্ষেত্রে ক্যালম্যাপ K27 সব জেলেটিনটা ভালো কাজ করবে। তাহলে আমরা মোটামুটি পেইনের ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট আর্থ্রাইটিস, এই যে আর্থ্রাইটিস জয়েন্ট পেইন যেটাকে বলি বিভিন্ন জায়গায়, স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা স্পন্ডিলোসিস বা স্পন্ডিলাইটিস, এই যে বিভিন্ন সমস্যাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনায় কি আসলো, আমরা কি কি ব্যবহার করব? পেইন গো ফাস্ট ক্যাপসুল দিনে 2টো করে, সকালে ব্রেকফাস্টের পরে একটা, সন্ধ্যাবেলা খাবার খেয়ে একটা। সঙ্গে আমরা বিভিন্ন জেল আছে, পেইন রিলিফ জেল আছে, পেইন রিলিফ বাম আছে, সেগুলো ব্যবহার করতে পারি। আর সঙ্গে ক্যালম্যাপ K27 সফট জিলেটিন ক্যাপসুলটাও আমরা খাবো। এটা গেল দ্বিতীয়। থার্ড যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা মূল পয়েন্ট, সেটা হচ্ছে ডাইজেস্টিভ ডিসঅর্ডার, অর্থাৎ হজমের সমস্যা। এটা একটা কমন প্রবলেম। গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা করা, যেটাকে হার্টবার্ন পাইরোসিস বলি, পেট ফেপে ফুলে যাওয়া, অ্যাবডোমিনাল ডিস্টেনশন বা ফুলনেস অফ স্টমাক, খিদে না হওয়া, অর্থাৎ লস অফ অ্যাপেটাইট, অ্যানোরেক্সিয়া, কিংবা ধরুন আপনার মুখের কাছে স্টমাক থেকে অ্যাসিডটা উপরের দিকে যখন উঠে আসে, এটাকে আমরা বলি অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিসঅর্ডার বলে একটা রোগ হয়, GERD। সেটা অনেক সময় দেখবেন পেটে অ্যাসিড জমে জমে আপনার আলসার পর্যন্ত তৈরি করতে পারে, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার। এই আলসার থেকে পরবর্তীকালে ক্যান্সার, কার্সিনোমা, ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগও হতে পারে। তো এই যে সমস্যাগুলো, বা কারো কনস্টিপেশন আছে, ঠিক মতো টয়লেট হয় না, মোশন আসে না, কনস্টিপেশন, এবং কনস্টিপেশন যদি ঠিক মতো ট্রিটমেন্ট না করা হয় পরবর্তীকালে তার থেকে পাইলস হতে পারে, পাইলস, ফিস্চুলা, পেরিয়ানাল ফিসার কিংবা অ্যানাল ফিস্চুলা, এই ধরনের সমস্যা হতে পারে। এবং তারপরেও সেটাও যদি ঠিক মতো রোগটা নিরাময় না হয় পরবর্তীকালে কোলোরেক্টাল ক্যান্সার পর্যন্ত আপনাকে আক্রান্ত করতে পারে। তো ডাইজেস্টিভ সমস্যা যেগুলো নিয়ে এতক্ষণ বলছিলাম, যদি অ্যান্টাসিডের দরকার হয়, আমাদের ম্যাজিক জেল আছে, অসাধারণ প্রোডাক্ট। যাদের অ্যাসিডিটি আছে, আপনারা ভাত খাওয়ার 8 ঘন্টা পরে একটা করে ম্যাজিক জেল ট্যাবলেট সঙ্গে আহ একটা করে দিনে 2বার করে আপনারা খেতে পারেন। 2, যাদের ডাইজেশনের সমস্যা আছে, অ্যাসিড ইনডাইজেশন আছে, ঠিক মতো হজম হচ্ছে না, আমাদের ডাইজেস্টিভ এনজাইমস আছে, 3 চামচ করে দিনে 2বার ভাত খাওয়ার 8 ঘন্টা পরে। আর তার সঙ্গে এনকারপেপ সিরাপটাও খেতে পারেন, তাতে ডায়াস্টেজ দেওয়া আছে এবং পেপসিন দেওয়া আছে, প্রোটিওলাইটিক এনজাইম এবং অ্যামাইলোলাইটিক এনজাইম। এটা বিশেষ ধরনের এনজাইম দিয়ে তৈরি করা আছে, একটা অসাধারণ প্রোডাক্ট এনকারপেপ। সেটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ভাত খাওয়ার পরে। মনে রাখবেন, এনজাইম যখন খাবেন, খাওয়ার আগে খাবেন না, ভাত খাওয়ার পরে। ডাইজেস্টিভ এনজাইমস, ডাইজেস্টিভ সিরাপ যেটা বললাম সেটা, আর এনকারপেপ সিরাপ, দুটোই আপনি ভাত খাওয়ার 8 ঘন্টা পরে 3 চামচ করে দিনে 2বার করে খাবেন। ম্যাজিকটা বললাম ভাত খাওয়ার 8 ঘন্টা পরে দিনে 2বার। আর এর সঙ্গে লালিভ ডিএস সিরাপটা খেতে পারেন। লিভার কেয়ার ক্যাপসুল, লিভারের সমস্যাও কিন্তু এর সঙ্গে যুক্ত আছে। ধরুন আপনার যে গ্যাস, অ্যাসিডিটি হয়, হজমের সমস্যা হয়, মেটাবলিজম যদি স্লো হয়ে যায়, তাহলে কনস্টিপেশন হতে পারে। হ্যাঁ, তার থেকে আপনাকে মুক্তি পেতে গেলে আমাদের মোক্স চূড়ান পাউডার রয়েছে, চূড়ান যেটাকে বলি বা পাউডার, মোক্স চূড়ানটা 2 চামচ একবার বেড টাইমে, রাত্রিবেলা শোবার আগে একটু হালকা অল্প গরম জলের সঙ্গে খাবেন মোক্স চূড়ান। তবে মনে রাখবেন, যাদের পাইলস আছে, পাইলস আর মোক্স চূড়ান দুটো একসঙ্গে খাবেন না। আমাদের পাইলসের জন্য ট্যাবলেট আছে, পাইলসের ক্রিম আছে, কিন্তু পাইলস ট্যাবলেটটা খেলে, পাইলস কেয়ার ট্যাবলেটটা খেলে ওর সঙ্গে মোক্স চূড়ান খাবেন না, কারণ দুটোতেই সেনালিউস আছে, তখন অতিরিক্ত টয়লেট হতে থাকবে। আর কনস্টিপেশনের জন্য আমি সব সময় বলি
মোক্সচুরান এটাকে হ্যাবিট করবেন না, দিন 5-7 ব্যবহার করার পরে কিছুদিন বন্ধ রাখবেন, তারপর যখন দেখবেন আবার ঠিক রেগুলারাইজ হয়ে গেছে তখন হয়তো দরকার হবে না, কিন্তু যখন প্রয়োজন হবে তখনই এইটা ব্যবহার করবেন, অতিরিক্ত ব্যবহার করবেন না, তাহলে একটা হ্যাবিট ফর্ম করে যাবে যে মোক্সচুরান না খেলে বোধহয় আপনার টয়লেট হবে না। আর এক্ষেত্রে আরেকটা ভালো লিভার কেয়ার সিরাপ, যেটা বলছিলাম লিভার কেয়ার ক্যাপসুলও আছে আমাদের, সেই লিভার কেয়ার সিরাপ বা ক্যাপসুলটা ব্যবহার করার ক্ষেত্রে বলবো যাদের হেপাটিক ডিসঅর্ডার আছে, ফ্যাটি লিভার আছে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হতে পারে, অ্যালকোহলিক ফ্যাটি লিভার হতে পারে, আপনি ইউএসজি করেছে, আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়েছে লিভারটা ফ্যাটি হয়ে গেছে, লিভারে বুড়ি হয়ে গেছে, তো সেক্ষেত্রে লাল ডিএসটাও খেতে পারেন, সঙ্গে লিভার কেয়ার ক্যাপসুলটাও, তবে যেটাই খাবেন লালিভ ডিএস সিরাপটা দিনে 2 বার করে, ভাত খাওয়ার 8 ঘন্টা আগে 15 ml করে, অর্থাৎ 3 চামচ করে দিনে 2 বার। আর লিভার কেয়ার ক্যাপসুলটা খেলে একটা করে ক্যাপসুল দিনে 2 বার, ভাত খাওয়ার 8 ঘন্টা আগে। লিভারের যে কোনো প্রিপারেশনে যখন খাবেন অন্তত ভাত খাওয়ার 8 ঘন্টা আগে খেতে হবে, খাওয়ার পরে শুধু খাবেন ডাইজেস্টিভ সিরাপ, এনকারপেপ সিরাপ আর ম্যাজিক জেল। আর মোক্সচুরানটা রাত্রিবেলা শোবার আগে 2 চামচ একটু হালকা অল্প গরম জলের সঙ্গে এক বেড টাইম ওটা খেয়ে শুয়ে পড়বেন, পরদিন সকালে দেখবেন আপনার টয়লেটটা ভালো হয়ে গেছে। এটা মোটামুটি ডাইজেস্টিভ সমস্যা নিয়ে এগুলো আলোচনা করলাম। এমনকি এই রেগুলার যদি আপনি এগুলো খেতে পারেন, বিশেষ করে ডাইজেস্টিভ এনজাইম যাদের হজমের সমস্যা আছে, আর সঙ্গে ম্যাজিক ম্যাজিক জেল, তাতে কি হবে আপনার পেটের মধ্যে অনেকক্ষণ না খাওয়ার ফলে কি হয়, অ্যাসিড সিক্রেশনটা ওটা ক্রমাগত হতেই থাকে, এর ফলে কি হয় স্টমাকে যে মিউকোসাল সেলগুলো পুড়ে যায়, ঘা তৈরি হয়, তার থেকে ঘাটাকে আমরা আলসার বলি, যেটাকে বলি গ্যাস্ট্রিক আলসার। এন্ডোস্কোপি করলে ডাক্তার ধরা পড়ে, ডাক্তাররা বলেন যে আপনার আলসার হয়ে গেছে, তখন আলসারের জন্য আপনাকে আবার ডাক্তাররা নানা রকম ওষুধ খেতে বলে। সেই আলসার যাতে না হতে পারে বা আলসার থেকে যাতে বড় রকমের কোনো রোগ যাতে আগামী দিনে না হতে পারে, আমি আপনাদের সাজেস্ট করব, রেকমেন্ড করব, রেগুলার আপনার ডাইজেস্টিভ এনজাইমটা খেয়ে যান, সঙ্গে এনকারপেপ সিরাপ আর ম্যাজিক জেল রেগুলার খান, দেখবেন আপনার যেটা পেরিস্টলসিস মুভমেন্টটা ঠিক থাকবে, এবং গ্যাস অ্যাসিডিটি সমস্যা যেটা মানুষ ম্যাক্সিমাম আক্রান্ত হয়, সেই সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। আর লিভারটা ভালো রাখতে গেলে লালিভ ডিএস কিংবা লিভার কেয়ার ক্যাপসুলটা নিয়মিত আপনাকে ব্যবহার করতে হবে। ধন্যবাদ। এতক্ষণ আমরা যে 3খানা প্রোডাক্ট নিয়ে বললাম, মানে 3টে বিশেষ অসুখ বা কমন ডিজিজ নিয়ে বললাম, এরপরে আরো একটা ডিজিজ নিয়ে আমি আলোচনা করব, তারপর আপনাদের মতামত শুনবো, আপনাদের কারো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আরেকটা যে সমস্যাটি আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্টোন, আমাদের শরীরে যে স্টোনটা হয় মানে বিশেষ করে কিডনিতে যে স্টোন হয়, সেই স্টোনের একটা সমস্যা আছে, অনেকে সেটা বুঝতেও পারেন না, যেটাকে আমরা নেফ্রোলিথিয়াসিস বলি। এই সমস্যাটা হয়, দুটো কিডনি থাকে, কিডনির মধ্যে যদি একটা পাথর কখনো তৈরিও হয়, সেটা কোনো সিমটম আপনারা বুঝতে পারেন না, যার ফলে আপনি বুঝতে পারছেন না যে আপনার কিডনিতে একটা বড় স্টোন হয়েছে। সমস্যাটা কখন হয়, যখন ওই স্টোনটা ভেঙে ইউরিনারি ট্র্যাকে চলে আসে, অর্থাৎ মূত্র গ্রন্থির মধ্যে চলে আসে, যেখান থেকে আমাদের মূত্র আমরা বের করি, নির্গত করি, মূত্র নালী যেটাকে বলি ইউরিনারি ট্র্যাক, সেই ইউরেটারের মধ্যে যখন চলে আসে তখন আপনি অসহ্য যন্ত্রণা অনুভব করেন, এবং বাথরুম করতে গিয়ে দেখেন ঠিক মতো বাথরুম হচ্ছে না, অনেক সময় জোর করলে বাথরুমে ইউরিনের সঙ্গে রক্ত হয়তো বেরিয়ে আসে, হিম্যাচুরিয়া বলি আমরা এটাকে, এবং অসহ্য তলপেটে যন্ত্রণা হয়, ব্যাক ব্যাক সাইডেও যন্ত্রণা হয়, পিঠের পেছন দিকে ব্যথা হয়, এবং জ্বর চলে আসে, এবং তখন ডাক্তাররা বলে ইউরোলিথিয়াসিস, অর্থাৎ ইউরিনারি ট্র্যাকে আপনার পাথর হয়েছে, এই স্টোন তৈরি হয়েছে। এই স্টোনের জন্য বহু মানুষকে আমি দেখেছি খুব কষ্ট পান, কিন্তু তারা কি করেন, সার্জারি করার পরামর্শ দেন। আজকাল অনেক কিছু বেরিয়েছে, রেনাল স্টোন রিমুভাল সার্জারি বলে একটা সার্জারি হয়, লেজার রে দিয়ে সেটাকে স্টোনটাকে ছোট করে ওটাকে ইউরিনারি ট্র্যাক দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। এরকম বিভিন্ন রকমের ল্যাপ্রোস্কোপি করে তাদের
কিডনি থেকে স্টোন সার্জারি করে স্টোনটাকে বার করার চেষ্টা করা হয়। এটা যেমন শুধু ব্যয়বহুল তা নয়, প্রচন্ড পয়সা যেখানে লাগছে, প্লাস একটা আতঙ্ক তো থাকেই, সার্জারি তো কেউ পছন্দ করে না। আমি আপনাদের সাজেস্ট করবো পাত্রী টনিক যেটা আছে এই কোম্পানির, অসাধারণ প্রোডাক্ট। এই পাত্রী টনিকটা যদি কারো স্টোন ধরা পড়ে ইউএসজি তে আলট্রাসোনোগ্রাফি করে, হ্যাঁ, যদি দেখা যায় যে আপনার স্টোন ধরা পড়েছে কিডনিতে, তাহলে আমি তাদেরকে বলবো আপনারা ইমিডিয়েটলি পাত্রী টনিক ব্যবহার শুরু করে দিন। 3 চামচ করে দিনে 2 বার একটু হালকা গরম জলের সঙ্গে রেগুলার খাবেন। 1 মাস খাওয়ার পরে আবার ইউএসজি করে দেখবেন আপনার আগে যে স্টোনের সাইজটা ছিল সেই সাইজটা কতটা ছোট হয়েছে। পাথরি টনিক কি করে, ওই যে স্টোনটা তৈরি হচ্ছে, একটা হোক বা একাধিক স্টোন যদি আপনার কিডনিতে ধরা পড়ে, সেই স্টোন গুলোকে ছোট করে দেয়। ধীরে 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 স্টোনের সাইজটা যদি ছোট হয়ে যায়, তখন দেখবেন ইউরিন দিয়ে সেই স্টোনটা কখন বেরিয়ে চলে গেছে, আপনার আর স্টোনের সমস্যা থাকবে না। তাই বলছি এটা এমন কিছু ব্যয় সাপেক্ষ নয়। পাথরি টনিক আপনারা রেগুলার ব্যবহার করুন, তাহলে কিডনি সুস্থ থাকবে। শুধু স্টোনের জন্য নয়, পাথরি টনিক যাদের কিডনিতে সমস্যা আছে, রেনাল ডিসফাংশন আছে, যাদের অনেক ক্ষেত্রে দেখা যায় ক্রিয়েটিনাইন হাই আছে, যাদের জিএফআর খুব কম আছে, অর্থাৎ গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট, কিডনি একটা ছাঁকনির মতো, সে ঠিক মতো ছাঁকনি কাজটা করতে পারছে না, তখন ডাক্তাররা রেনাল ফাংশন টেস্ট করতে বলে। তাতে ক্রিয়েটিনাইন দেখে, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন কতটা আছে, ইউরিক অ্যাসিড কতটা আছে, এমনকি জিএফআর গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ ছাঁকনি ঠিক মতো কাজ করছে কিনা সেটার জন্য একটা পরীক্ষা হয় জিএফআর। সেগুলো এগুলো প্যারামিটার, সেগুলো দেখে। তো এইগুলোকে যদি উন্নত করতে হয়, ইমপ্রুভ করতে হয়, তাহলে আপনাকে পাঁচটি টনিক রেগুলার খেতে হবে। যারা রেগুলার পাঁচটি টনিক খাচ্ছেন তাদের কিডনি সমস্যা হয়তো এই মুহূর্তে অতটা নেই। একটা কথা মাথায় রাখবেন, 90% কিডনি যদি আপনার কাজ নাও করে, কোনো সিমটম আপনি নর্মালি বুঝতে পারবেন না। কিডনি এমনই একটা যন্ত্র, আমাদের শরীরে ব্যাক সাইডে থাকে দুটো কিডনি। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার ইউরিনারি ট্র্যাক ঠিক থাকে, এই ইউরিনারি ট্র্যাকে কখনো কখনো দেখবেন ব্লকেজ আসে, যদি ওখানে টিউমার তৈরি হয়, বিশেষ করে ইউরিনারি ব্লাডারে মূত্রথলির মধ্যে দেখা গেছে একটা সল তৈরি হলো, অর্থাৎ একটা টিউমার পাওয়া গেছে। এবং তখন কি হয়, ডাক্তারের শরণাপন্ন হয়, তখন প্রচন্ড যন্ত্রণা হয়। এবং ডাক্তার তখন কি করে, এক ধরনের এই আপনার ইউরেথ্রা দিয়ে, অর্থাৎ পেনিসের মধ্যে দিয়ে একটা ক্যাথেটার ঢুকিয়ে দিয়ে ইউরিনারি ব্লাডারে অব্দি সেই ক্যাথেটারটা চলে যায়, সেখান থেকে ওই টিউমারটাকে ড্যামেজ করা বা ডিস্ট্রয় করার চেষ্টা করা হয়। এবং এটা এক ধরনের বিসিজি টেকনিক বলি আমরা। এই টেকনিকটা খুব পেইনফুল এবং খুব এক্সপেন্সিভ, এবং সেটা ক্রমাগত 3 মাস ধরে আপনাকে প্রতি সপ্তাহে একবার করে এই সিটিংটা করতে হবে। এবং এটা করলে পরে তবে আপনি সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। আমি বলছি আপনার দরকার হবে না, যদি ধরাও পড়ে, আপনি যদি ইনিশিয়ালি যদি অ্যাডভান্স স্টেজ না হয়ে থাকে, তাহলে আপনি ইমিডিয়েটলি পাথরি টনিক ব্যবহার করুন। পাথরি টনিক কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিভাইরাল সমস্ত অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে। অর্থাৎ যেটা টিউমার বলছিলাম, সেই টিউমারের গ্রোথটাকে ছোট করে দেবে, টিউমারটাকে বড় করতে দেবে না। এবং আস্তে আস্তে ধীরে ধীরে ব্যবহার করার ফলে দেখা যাবে সেই টিউমারটা খুব ছোট হয়ে গেছে এবং সেটা আর আপনাকে যন্ত্রণা দিচ্ছে না। তো এই যে সমস্যা, ইউরিন সংক্রান্ত সমস্যা হোক, কিডনি সংক্রান্ত যে কোনো সমস্যা হোক, আপনি যদি পাথরি টনিকটা রেগুলার দিনে 2 বার করে, ভাত খাওয়ার 8 ঘন্টা পরে 3 চামচ একটু হালকা অল্প গরম জলের সঙ্গে দিনে 2 বার যদি ব্যবহার করতে পারেন, কিডনি যেমন ভালো থাকবে, ইউরিনারি ফাংশনটা আপনার ঠিক থাকবে, ইউরিন দিয়ে ব্লাড বেরোবে না, আপনার কিডনিতে স্টোন হলে সেটা যন্ত্রণা আপনাকে অনুভব করতে হবে না, বা কোনো সার্জেনের শরণাপন্ন হয়ে সার্জারিও করতে হবে না। তো পাথরি টনিক এর সঙ্গে, পাথরি টনিকের সঙ্গে আমি সাজেস্ট করবো অ্যালোভেরা জুসটা খাওয়ার জন্য, কারণ ইউরিন ফাংশনটাকে ভালো করার জন্য অ্যালোভেরা ইজ দ্য বেস্ট জুস। কারণ অ্যালোভেরার মধ্যে 99% জেল লেয়ার আছে, যেটা ইউরিন আউটপুট তৈরি করতে সাহায্য করে। যারা জল দিনে কম খাচ্ছেন তাদের অ্যালোভেরা জুস রেগুলার খাওয়া উচিত, কারণ জলের চাহিদা মিটিয়ে দেবে অ্যালোভেরা জুস। এর মধ্যে 99% ওয়াটার কন্টেন্ট থাকে জেল লেয়ারে, সেটা গিয়ে মোটামুটি বলে ডায়াবেটিক্স এর মতো কাজ করবে। অর্থাৎ ইউরিনের সমস্যা যাদের আছে সেই ফাংশনটা আপনার দূর করে দেবে, ইউরিনটা ফ্লোটাকে বাড়িয়ে দিয়ে।
বার্নিং মিকচুরেশন, অর্থাৎ পেচ্ছাপ করার সময় জ্বালা জ্বালা ভাব করা, এই যে সমস্যা, অনেকের পা ফুলে যাওয়া, ইউরিন যদি ঠিক মতো পাস না হয় দেখবেন হাত পা ফুলে যাচ্ছে, পেরিফেরাল ইডিমা বলি, অনেকের গোটা বডি ফুলে যায়, সারা শরীর ফুলে যায়, যেটাকে অ্যানাসার্কা বলা হয়। সেটার ক্ষেত্রেও কিন্তু পাত্রি টনিক একটা অসাধারণ রোল প্লে করে। পাত্রি টনিক আর অ্যালোভেরা জুস, এই দুটো অ্যালোভেরা জুসটা খালি পেটে 3 চামচ করে ঘুম থেকে উঠেই খালি পেটে এমটি স্টমাকে খাবেন, আর একবার সন্ধ্যেবেলা 3 চামচ 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে খাবেন। এই দুটো প্রোডাক্ট আমি রেনাল ফাংশন, যাদের কিডনিতে স্টোন হোক, কিডনিতে কোনো ডিসফাংশন হোক, সেক্ষেত্রে এইগুলো খুব ভালো কাজ করবে। এই আজকে মোটামুটি ভাবে আমরা 4টে বিশেষ বিষয়ের উপর আলোচনা করলাম, এবং কি কি প্রোডাক্ট তার মধ্যে আমরা রেকমেন্ড করতে পারি, আমরা ব্যবহার করতে পারি, সেই বিষয়ে আলোচনা করলাম। ধন্যবাদ। এবার যদি কারো কোনো নিজের প্রশ্ন থাকে আমাকে করতে পারে। থ্যাংক ইউ। हाँ, क्वेश्चन आंसर की शुरुआती बारी आ गई है। तो डॉक्टर साहब ने बहुत अच्छे से हम लोगों को समझाए और हम लोग समझ पाए। डॉक्टर साहब, अब क्वेश्चन की शुरुआत करते हैं। हाँ, बांग्ला में ही अपना बोलना रहेगा। जिस भाषा में जो बोलेंगे अपना बोल सकते हैं। सबसे पहले हमारे पास में है सुकुमार विश्वास जी। सुकुमार विश्वास जी, आपको मैं अनम्यूट कर रहा हूँ। सुकुमार जी, गुड इवनिंग। গুড ইভিনিং। বলুন। বাজি हाँ, गुड इवनिंग। কেমন আছেন? ভালো ভালো, আপনি কি? আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে কাজ করতে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, বলুন কি আপনার এরকম সমস্যা হয়ে পড়েছে ডক্টর? হ্যাঁ ডক্টর বাজি, আগে আগে আপনার সাথে একটু বলে নিই স্যার। বলুন। বলছি স্যার, আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের ভিডিওটা দরকার স্যার। আচ্ছা, আছে, রেকর্ডিং হয়ে রয়েছে, পেয়ে যাবেন। কিভাবে পাবো? আপনাকে হোয়াটসঅ্যাপ এ লোড করতে হবে আপনাকে। টেলিগ্রাম। আচ্ছা হ্যাঁ, টেলিগ্রামে পেয়ে যেতে পারেন। আচ্ছা, আর হচ্ছে উম, বলছি এই প্রোগ্রামটা এর পরের থেকে একটু এ তো শীতকালীন সময় ছিল আগে, হ্যাঁ প্রোগ্রামটা আর একটু পরে করলে মনে হয় আর একটু ভালো হয়। হ্যাঁ, এখন তো মনে করছি যে একটু লেট করে শুরুয়াত করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের চাওয়া। আর এবার আমি স্যারের সাথে কথা বলবো। আমি স্যার, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি স্যার, আপনি প্রথমে যে প্রসঙ্গটা দিয়ে আলোচনা করলেন, সেটা হচ্ছে ওভারি সিস্ট। হুম। ওভারিতে সিস্ট এবং টিউমার থাকলে অল্প বয়স, মেয়েটা অল্প বয়স, ওভারিতে সিস্ট বা টিউমার, এক্ষেত্রে আমাদের সুবিধা কেয়ারের চিকিৎসাটা কি হবে এবং কতদিনের ভিতরে কিওর হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, ওভারিতে সিস্টের ক্ষেত্রে আমি বলেছি আমাদের নোভাম্যাপ ট্যাবলেটটা খেতে হবে, সঙ্গে ইউটেরাইন টনিক। কিন্তু ওভারিতে যদি টিউমার হয়, সেই টিউমারটা কিরকম অ্যাডেনেক্সাল এরিয়াতে আছে কিনা বা কি আছে সেটা সম্বন্ধে আগে জানতে হবে। টিউমার থাকলে, সেটা যদি খুব বড় রকমের টিউমার হয় এবং অত্যন্ত ব্লিডিং তৈরি হয়, তাহলে তো ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে, সেখানে টিউমারের অপারেশন করতে হতে পারে। এটা আগে বুঝতে হবে সিচুয়েশনটা কি আছে। কিন্তু আমি বলেছি ওভারিতে যদি সিস্ট থাকে, শুধু সিস্ট থাকে, তাহলে ইউটেরাইন টনিক আর নোভাম্যাপ ট্যাবলেট দিয়ে আপনার দেখবেন সিস্টটা আস্তে আস্তে কমে গেছে, অনেকটাই কমে গেছে। জয়েন্ট পেনের ক্ষেত্রে বলি স্যার, এই সিস্টটা তাহলে শুধু এই দুটো, নভামেপ আর ইউটারিন টনিক? হ্যাঁ হ্যাঁ। যদি পেন থাকে স্যার? পেন থাকলে কি পেন আছে, কোথায় পেন হয়? যদি ওভারিতে সিস্ট থাকার কারণে কোনো হ্যাঁ, পেনগো ফার্স্ট ক্যাপসুল দেবেন। ব্যথা হলে তো ব্যথার জন্য তো বললাম পেনগো ফার্স্ট ক্যাপসুল দেবেন। আচ্ছা, যদি ব্যথা হয়, তা আমি বলছি যদি ওভারিতে সিস্ট থাকে, অনেক সময় ব্লিডিং হয়, ব্লিডিং হয়, ইরেগুলার পিরিয়ডটা ইরেগুলার হয়, সেটাকে ঠিক করতে গেলে, ব্লিডিংটাকে কম করতে গেলে, বন্ধ করতে গেলে ইউটেরাইন টনিক সঙ্গে ফিপোম্যাপ ট্যাবলেট, এক্সটি ট্যাবলেট, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, রেগুলার ব্লিডিং হলে তাদের হবেই। এবং সেই ব্লিডিং হলে কি হবে, রক্তটা বেশি বেরিয়ে গেলে শরীরে অ্যানিমিয়া আসতে পারে। সেই জন্য ফিপোম্যাপ ট্যাবলেটটা খাবেন, এক্সটি ট্যাবলেট, সঙ্গে ইউটেরাইন টনিক আর
নোভাম্যাপ এক্সটি। আর খুব যদি দুর্বল হয়ে যায় আমাদের ভিটাম্যাপ ক্যাপসুলও আছে, সেটাও দিনে 2বার করে, একটা করে ক্যাপসুল ভাত খাওয়ার 8 ঘন্টা পরে দিনে 2বার করে খেতে হবে যদি খুব দুর্বল হয়ে পড়ে। আচ্ছা স্যার, অস্টিও আর্থ্রাইটিস আমার একটা রোগী স্যার, ইমিডিয়েট আমি কালকে ওষুধ শুরু করবো। রোগীটা 2 বছর ধরে মানে অ্যালোপ্যাথিক খাচ্ছে, অস্টিও আর্থ্রাইটিস। ডাইন হাঁটুতে শুরু হয়েছে ব্যথাটা, ডাইন হাঁটুতে, কিন্তু নিচের দিকটা বেঁকে গেছে স্যার। এক্ষেত্রে চিকিৎসাটা কি হবে স্যার? এবং উনি চাচ্ছে যে ওনার রেজাল্টটা যেন খুব দ্রুত হয়, তাহলে ওনার দিয়ে আমার উনি অনেক পরিচিতি মেন, কিন্তু উনি 2 বছর ধরে অ্যালোপ্যাথি খেয়েছে, আর একটা কোম্পানির, আর একটা আয়ুর্বেদিক কোম্পানির ওষুধ খেয়ে রেজাল্ট আছে। এক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আগামীকালকে আমার ওষুধ নিয়ে যেতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমি কি কি দিব? ওনার ডান হাঁটুতে হয়েছে, বা হাঁটুতে হয়নি? না, হয়নি হয়নি হয়নি। তাহলে অস্টিও আর্থ্রাইটিস কি করে বলছেন আপনি? ডাক্তার মানে অস্টিও আর্থ্রাইটিস মানে রিপোর্টে লিখেছে, তাই দেখে বললাম। কে লিখেছে রিপোর্টে? অ্যালোপ্যাথিক মানে যে ডাক্তার চিকিৎসা দিয়েছে উনি। একটা কথা বলি, আর্থ্রাইটিস কখনো এক হাঁটুতে হয়, এক হাঁটুতে হয় না, এটা হয় না। ওনার এক হাঁটুতে হয়েছে, বা হাঁটুতে নেই। তাহলে অস্টিও আর্থ্রাইটিস না, অন্য কোনো কারণ আছে। শুনুন, ওনার ব্যথাটা কি লাম্বাগো, মানে পিঠের ওপর থেকে, নিচের দিক থেকে, পিঠের নিচ দিক থেকে? না না, হাঁটুতে। শুধু হাঁটুতে? হাঁটুর উপরে ব্যথা নেই? উপরে ব্যথা নেই, হাঁটুতে ব্যথা, এবং নিচের দিকটা ওনার, আমি বলি ওটা ট্রমাটিক ইনজুরি হয়েছিল কোনো কারণে, উনি আগে একটা আঘাত পেয়েছিলেন। ওনার বয়স কত? বয়স 60। 60, এইবার মিলে গেছে। দেখুন, ওনার ওই পার্টিকুলার হাঁটুতে আর্থ্রাইটিস হয়নি। আর্থ্রাইটিস বলতে পারেন জয়েন্ট পেইন, জয়েন্ট পেইন মানে আর্থ্রাইটিস বলি, কিন্তু আমরা এটাকে অস্টিও আর্থ্রাইটিস বলবো না। আর্থ্রাইটিস ডেফিনেটলি আর্থ্রাইটিস, আর্থ্রালজিয়া আছে, পেন আছে, ফুলেও গেছে হয়তো। সেটা হয়তো অন্য কারণে অনেকদিন আগে হয়তো এখানে একটা চোট পেয়েছিলেন হাঁটুতে, ফলে হাঁটুর ভেতরে যেগুলো বলছিলাম লিকুইডটা হয়তো শুকিয়ে গেছে বা কার্টিলেজটা ড্যামেজ হয়ে গেছে। তো আপনি আমাদের ক্যালম্যাপ দেবেন। ক্যালম্যাপ যেটা বললাম, K2720 সাবজুলেটিং ক্যাপসুল, সঙ্গে পেনগো ফাস্ট ক্যাপসুল, আর পেন বাম আছে, পেন রিলিফ অয়েল, জেল আছে, সেগুলো ব্যবহার করতে বলবেন। আর সঙ্গে ডিস্ট্রেস ক্যাপসুলটা খাওয়াবেন। ডিস্ট্রেস, নির্ভয় ডিস্ট্রেস ক্যাপসুলটা দেবেন। কেন নির্ভয় ডিস্ট্রেস ক্যাপসুলটা? কারণ স্ট্রেসের কারণ ওনার তো একটা দুশ্চিন্তা হচ্ছে, সবসময় একটা স্ট্রেস, টেনশন মধ্যে আছেন, যেহেতু হাঁটুতে ব্যথা। এতে কি হয়, ফার্দার ডিগ্রেডেশন হয়, কার্টিলেজটা আরো নষ্ট হয়ে যায়, ডিগ্রেড করে। সেই জন্য ডিস্ট্রেস ক্যাপসুল দিয়ে ওনার স্ট্রেস হরমোনটাকে কন্ট্রোল করতে হবে, যাতে ওনার স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন এগুলো কম হয়। কম হলেই দেখবেন ফিজিওলজিক্যালি উনি অনেকটা আরাম পাচ্ছে। ঠিক আছে, তাহলে ডিস্ট্রেস ক্যাপসুল, পেনগো ফাস্ট ক্যাপসুল, পেইন বাম কিংবা পেন রিলিফ জেল, আর সঙ্গে ক্যালম্যাপ K27 সাবজুলেটিং। জরুরত কি দেওয়া যায় সাথে? হ্যাঁ, জরুরত তো সবসময় দেওয়া যায়। দারুণ প্রোডাক্ট, জরুরতের মতো প্রোডাক্ট হয় না, অসাধারণ প্রোডাক্ট জরুরত। পৌরুষ লাইটের থেকেও জরুরত হচ্ছে অ্যাডভান্স, খুবই ভালো। জরুরতের মধ্যে অনেক মাল্টি ফাইটো ইনগ্রেডিয়েন্টস আছে, যেগুলো কার্টিলেজটাকে মেরামত করতে সাহায্য করে। জরুরতটাও দিতে পারে, নিশ্চয়ই দিতে পারে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে কিডনিতে স্টোন। আমি একটা কথা বলি, আমি একটা রুগীকে কিডনিতে স্টোনের একটা রুগীকে মেডিসিন দিয়েছিলাম, রিপোর্টটা কোম্পানিতেও আছে। আমি যখন শুরু করেছিলাম তখন ওনার বোথ কিডনিতেই স্টোন ছিল, কিন্তু একটা স্টোনের সাইজ ছিল 14 mm। আচ্ছা, এক মাস খাওয়ার পরে ওটা 6.83-তে চলে আসে। দারুণ রেজাল্ট, দারুণ রেজাল্ট হয়েছে। এক মাস খাওয়ার পরে ওনার 6.83-তে চলে আসে, কিন্তু দ্বিতীয় মাসে দিয়ে ওনার কমেছে মাত্র 5 mm। 5 mm কমেছে, মানে 5 mm না, মানে 6.80 থেকে 2 মতো কমেছে, পয়েন্ট মতো। কিন্তু এখন ওনার কিডনিতে নেই ওইটা এখন ইউরিথ্রিয়ার ভিতরে চলে এসছে, কিন্তু আর নামছে না, কিন্তু আর ক্ষয় হচ্ছে না। ইউরিথ্রিয়ার ভিতরে ক্ষয় হচ্ছে না,
নামছে না। ওই ব্যথাটা হচ্ছে গত পরশুদিন, গত রবিবারের দিন ওনার সাথে কথা বললাম, উনি ব্যথায় কষ্ট পাচ্ছিল, আমি তাৎক্ষণিক ব্যথার জন্য ওষুধ দিয়েছি, ব্যথাটা কম আছে এখন। কিন্তু ইউরেথ্রিয়ার ভিতরে আসার পরে পাথরি টনিকে রেজাল্টটা আর আসছে না, কারণ এই ক্ষেত্রে কি করা যায়? রাইট, আমি একটু আগে আলোচনা করছিলাম যে বলছিলাম কিডনির ভেতরে স্টোন থাকলে সেই স্টোন কিন্তু সমস্যা তৈরি করে না। যখন এই স্টোনটা ভেঙে বা ছোট হয়ে যখন ইউরেথ্রাতে বা ইউরিনারি ট্র্যাকে চলে আসে তখনই যন্ত্রণা হয়, কারণ ইউরিনটা ফ্লো করতে পারে না। ইউরিন তো ওই রাস্তা দিয়ে নামবে, যেতে পারে না বলেই অনেক সময় ইউরিনটা ব্যাক ফ্লো করে আবার কিডনিতে ফিরে যায়। হ্যাঁ, এখনো করছে, হাইড্রোনেফ্রোসিস বলে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এবার আপনাকে বলি, কিচ্ছু চিন্তা করতে হবে না, পাথরি টনিক যেমন সে খাচ্ছে খাবে, এর সঙ্গে আপনাকে অ্যালোভেরা, অ্যালোভেরা দিন, অ্যালোভেরা জুস 100%। অ্যালোভেরা দিলে কি হবে, ইউরিনটা ওই যে স্টোনটা আটকে আছে ওখানে ইউরেথ্রার মধ্যে, সেই স্টোনটাকেও দেখবেন ও বের করে নিয়ে যাচ্ছে। ওর ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা করছে, ও যন্ত্রণা হচ্ছে, কারণ এটাকে আমরা ইউরোলিথিয়াসিস বলি, অর্থাৎ ইউরিনারি ট্র্যাকে যখন স্টোন ব্লকেজ হয়ে যায়, ইউরিন ফ্লোটা আটকে যায়, তখন ইউরিনটা পাস করতে পারে না এবং স্টোনের কারণে তার ব্যথাটা হয়, সেই জন্য এটাকে ইউরোলিথিয়াসিস বা ইউরিনারি ট্র্যাকের স্টোন বলি। তো এটা ইউরিনারি ট্র্যাকের স্টোন যদি চলে আসে, কারণ সঙ্গে পাথরি টনিক শুধু একা কাজ করবে না, এর সঙ্গে অ্যালোভেরা জুসটা রেগুলার খেতে হবে, 3 চামচ করে দিনে 2 বার, খালি পেটে, সকালবেলা খালি পেটে 3 চামচ, সন্ধ্যাবেলা কিছু খাবার খেয়ে 3 চামচ রেগুলার যদি খায়, 1 মাস খেলেই দেখবেন ওর ইউরিনারি ট্র্যাকে ওই স্টোনটা থাকবে না, ওটা ইউরিন দিয়ে বেরিয়ে চলে যাবে। থ্যাংক ইউ স্যার। দারুণ সাজেশন, দারুণ সাজেশন, থ্যাংক ইউ। নাম স্যার একটু ওই ঝাঁঝির কাটে খাবেন। कीजिएगा, इधर से समस्या हो रही है, बहुत सारा फोन आ रहा है, ठीक से टैकल नहीं कर पा रहे हैं। ठीक ठीक है, ठीक। नेक्स्ट हमारे साथ है कविता मैम। कविता मैम, आप बहुत देर से एक मैसेज भी की हुई थी, जो कुछ ज्यादा कुछ बोलने का है, स्पेशल क्या बोल रहे हैं बताइए, आपको अनम्यूट किया। নমস্কার স্যার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা ম্যাম, বলুন। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। বলুন। ঝাড়গ্রাম থেকে বলছি স্যার, তপোধৃতি হেলথ ইউনিট থেকে। বলুন স্যার আমার ডাক্তারবাবুকে আমার কোশ্চেন হলো, যে থাইরয়েডের যে ক্যাপসুলটার কথা বললেন, প্রথমত ওটা খাবার নিয়ম, আর ইউটেরান যে ক্যাপসুলটার কথা বললেন ওটা খাবার নিয়ম, ওই দুটো জানবো প্রথম। দ্বিতীয় হচ্ছে স্যার, আমার মেয়ের বয়স 14+, প্রায় 9 বছর বয়স থেকে ওর মেন্সটা হচ্ছে, কিন্তু স্যার এই 6 মাস হলো মাঝখানে মাঝখানে আটকে যাচ্ছে। এবারে আপনাকে আমি কোশ্চেন করিনি, চন্দন স্যারের সঙ্গে কথা বলে ইউটেরান টনিকটা প্রায় 3টা খেয়ে গেল, তার সঙ্গে আয়রন টনিক 3টা খাচ্ছে, এটাতে 3টা পড়েছে, এবং স্যার নোভাম্যাপ ক্যাপসুলটাও খাচ্ছে, তার সঙ্গে স্যার জীবন কেয়ার প্রোটিন পাউডারটাও খাওয়াচ্ছি। আর কি খাওয়াতে হবে? এবং মেয়ের ওয়েটটা হচ্ছে প্রায় 42 মতো, হাইট হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, আন্ডারওয়েট। আর মানে সাদা সাদা স্রাব আছে? সাদা স্রাব হয়? হ্যাঁ, সাদা স্রাবটা স্যার। তাহলে ওর জন্য তো লিউকোরিয়া ক্যাপসুলটা খেতে হবে। হ্যাঁ, সেই তো খাওয়া হচ্ছে, কিন্তু জাস্ট ওটা খাওয়ান লিউকোরিয়া। শুনুন, আমি বলে দিই, প্রথম কথা, ইউটেরিয়ান ক্যাপসুল হয় না, আমাদের ইউটেরিয়ান টনিক হয়। ওটা 3 চামচ করে যেমন খাওয়াচ্ছেন, দুবেলা 3 মাস খেয়ে গেছে, ওটা খাওয়ান, ঠিক আছে। নোভাম্যাপ চলছে, ঠিক আছে। ফিপোম্যাপ এক্সটি ট্যাবলেটটাও খাচ্ছেন আয়রনের জন্য, সব ঠিক আছে। কিন্তু যেটা দরকার আছে সেটা হচ্ছে লিউকোরিয়ার জন্য হোয়াইট ডিসচার্জ হচ্ছে, সাদা স্রাব, ওর জন্য দুর্বল হয়ে যাচ্ছে, ওর ওয়েটটাও কম। 5 ফুট 2 ইঞ্চি হাইটের মেয়ের 42 কেজি ওয়েট মানে হচ্ছে খুবই কম ওয়েট। ও তো রুগ্ন, খুব দুর্বল, ওর শরীরের শক্তি সব বেরিয়ে যাচ্ছে। তাই ওকে কি করতে হবে, জরুরত ক্যাপসুলটা খাওয়াচ্ছেন কি? জরুরত খাইয়েছি স্যার। জরুরতটা খাওয়ান, আচ্ছা। সঙ্গে ভিটাম্যাপ ক্যাপসুলটা খাওয়ান, ভিটাম্যাপটা ভিটামিন আছে। হ্যাঁ, ভিটাম্যাপটা খেলে ওর এই যে সমস্যাটা বলছেন সেটা থাকবে না। ভিটাম্যাপ যেটা খেলে কি হবে, ভাইটামিন আছে,
মাল্টি মিনারেলস আছে, ওর শরীরের মধ্যে মিনারেলস এর ঘাটতি হচ্ছে, ভিটামিনের ঘাটতি হচ্ছে, শরীর খুব দুর্বল হয়ে গেছে। এবং এরকম ভাবে চলতে থাকলে এদিকে প্রচন্ড ভাবে ব্লিডিং হচ্ছে, বা কখনো তার ইয়ে হচ্ছে, সমস্যা হচ্ছে, এইগুলো মাঝে মাঝে ই করে। আটকে যায়, 1 মাস 1.5 মাস 2 মাস পিছিয়ে যায় আবার। ওটা ভয়ের কিছু নেই, অ্যামেনোরিয়া বলি আমরা এটাকে। এটা কখনো কখনো অ্যাবসেন্স অফ মিন্স হয়, পিরিয়ডটা টাইমে হয় না বা হতে চায় না বা সেই মাত্রা হয় না। এটার জন্য কোনো টেনশনের কারণ নেই। আমি যেগুলো আপনি খাওয়াচ্ছেন সেগুলো খাইয়ে যান, সঙ্গে ভিটাম্যাপ ক্যাপসুলটা খাওয়ান, আর জরুরত ক্যাপসুলটা খাওয়ান, দেখবেন ঠিক হয়ে যাবে। ওকে 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 ওকে, নমস্কার স্যার। ওকে। इसके बाद नेक्स्ट है आपका जाने आलम जी। जाने आलम जी, आपको अनम्यूट कर रहा हूं। जाने आलम, जाने आलम नहीं। इसके बाद में प्रदीप चटर्जी, प्रदीप चटर्जी, आप जी। प्रदीप चटर्जी, गुड इवनिंग सर। गुड इवनिंग, गुड इवनिंग। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। কেমন বলুন। ভালো আছি। বলছি আমার একটা ক্যান্ডিডেটের আপনার পাইস হয়, ঠিক আছে? ওনার বয়স মোটামুটি 6 থেকে 7 বছর, 6 থেকে 7 বছর বয়স। মানে তার জন্য কি প্রোডাক্ট দেওয়া যায়? বয়স কত? 6 থেকে 7 বছর। বাচ্চা ছেলে? হ্যাঁ, বাচ্চা ছেলে আপনার। উনিও বাচ্চা ছেলে। আমরা আছে, ঠিক আছে? সাইনা বাচ্চা খাতুন ছেলে বলে পাইলস আছেন। হয়েছে? হ্যাঁ, বাচ্চা আপনার ছেলে পাইলস হয়েছে? হ্যাঁ 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 স্যার, কোষ্ঠকাঠিন্য আরে যাকে বাপ। বলা হয়। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য হ্যাঁ, আছে, কনস্টিপেশন। তার থেকে কি ব্লিডিং হচ্ছে, রক্ত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রক্ত বেরোচ্ছে ব্লিডিং আপনার। হয়? ও, ব্লিডিং পাইলস। হ্যাঁ, আচ্ছা, পাইলসটা কি ভেতরে আছে না বাইরে বেরিয়ে এসছে? সেটা বলতে পারছি না। উনি আমরা মিটিং আছেন, সোনিয়া খাতুন বলে, ঠিক আছে? ওনারই ছেলে। শুনুন, আমি বলে দিচ্ছি, কিচ্ছু হবে না, ভয়ের কিচ্ছু নেই, ঠিক হয়ে যাবে। ওনাকে, বাচ্চাটাকে, ওর বাড়ির লোককে বলবেন বেশি করে জল খাওয়াতে। আমি তো ওষুধের কথা বলবো, রেমেডির কথা বলবো। প্রচুর জল খাওয়াতে হবে। 2, প্রোটিন জাতীয় খাবারটা, মাছ মাংস ডিম দুধ এগুলো কম খাবে, মসুরের ডাল একদম খাবে না, মাছের তেল বাদ দিয়ে মাছটা খাবে, ডিমের কুসুম বাদ দিয়ে ডিমটা খাবে, আর মাসে একবার করে মুরগির মাংস স্টু খেতে পারে। রেড মিট বা ওই ধরনের কোন রকম প্রোটিন খাওয়া চলবে না। পাঠার মাংস, খাসির মাংস এগুলো খাওয়া চলবে না। অতিরিক্ত প্রোটিন খায় ছেলেটি মনে হয়, বা বাইরে জাঙ্ক ফুড, বিরিয়ানি বাচ্চা ছেলে তো